বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহসিন আলী, সহকারী শিক্ষক, রসায়ন। আজকে আমি তোমাদের দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং 2 নম্বর টপিক হচ্ছে বোরের পরমাণু মডেল। তা আমি তোমাদের প্রথম টপিকে চলে যাই। আমরা গত ক্লাসে তোমাদের পড়িয়েছি রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যাটা। তো এই রাদারফোর্ড পরমাণু মডেলের ব্যাখ্যা দিতে যাই রাদারফোর্ডের কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে ওই মডেলের মধ্যে, এবং এই ত্রুটি বিচ্যুতিগুলোই মূলত তার সীমাবদ্ধতা। তো আমরা এই সীমাবদ্ধতাগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথম যে ত্রুটিটা ছিল, রাদারফোর্ড বলেছিল যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো ঘোরে। এখানে কিন্তু কেন্দ্রের নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলো এই নির্দিষ্ট কক্ষপথে কি আছে, ঘূর্ণায়মান অবস্থায় আছে। তো এটা তিনি রাদারফোর্ড বলে গেছে, কিন্তু সীমাবদ্ধতাটা হলো যে এই ইলেকট্রনগুলো যে ঘুরবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এর আকার, এই ব্যাসার্ধ, এই বৃত্তের কক্ষপথের আকারটা কি হবে, এই আকার বা আকৃতি, যেমন এই কেন্দ্র থেকে এই ইলেকট্রনের যে দূরত্বটা, অর্থাৎ ব্যাসার্ধটা, আকার আকৃতি কী হবে সেটা তিনি সুস্পষ্ট করে তিনি বলে যেতে পারেনি বা বলেনি। এটা ছিল তার 1 নম্বর একটা সীমাবদ্ধতা। 2 নম্বর সীমাবদ্ধতাটা ছিল তিনি এই ইলেকট্রন এবং এই প্রোটনকে তিনি সৌরজগতের সাথে তুলনা করছেন তার পরমাণু মডেলের ব্যাখ্যায়। তো আমরা যদি দেখি যে ইলেকট্রন এবং প্রোটন এর মধ্যে কিন্তু দুটো বিপরীতধর্মী চার্জ আছে, অর্থাৎ কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, তার চার্জ হচ্ছে নিউক্লিয়াস, এখানে কেন্দ্রে থাকে তোমার প্রোটনের চার্জ হচ্ছে প্লাস এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। এখানে দুটো বিপরীত ধর্মী চার্জ থাকে, কিন্তু সৌরজগতের মধ্যে সূর্য এবং গ্রহগুলোর মধ্যে কিন্তু কোনো চার্জ থাকে না। সুতরাং এই পরমাণু মডেলের ব্যাখ্যা তিনি সৌরজগতের সাথে দিয়ে কিন্তু সেটা ঠিক করেনি, অর্থাৎ সেখানে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। আচ্ছা, এরপরে 3 নম্বর যে ত্রুটিটা ছিল, সেই ত্রুটিটা হচ্ছে যে তিনি এখানে একটি ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে কিভাবে ঘুরবে সেটা তিনি সুস্পষ্ট বলে গেছেন, কিন্তু একটা পরমাণুর মধ্যে যদি একাধিক ইলেকট্রন থাকে, সেই একাধিক ইলেকট্রনগুলোর অবস্থান বা কিভাবে ঘুরবে সেটা তিনি সুস্পষ্ট করে বলেনি বা বলতে পারেনি। এটা ছিল তার 3 নম্বর সীমাবদ্ধতা। এরপরে 4 নম্বর যে সীমাবদ্ধতাটা ছিল সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে। ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব ছিল যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ঠিক আরও অনেক আগে ম্যাক্সওয়েল তার একটা তত্ত্বে তিনি বলেছেন যে যদি কোনো চার্জিত বস্তু যদি কি হয়, বৃত্তাকার কক্ষপথে ঘোরে, সেক্ষেত্রে সে কী হবে, শক্তি হারাতে থাকবে। এবং যদি শক্তি হারাতে থাকে তাহলে এই চার্জিত বস্তুটা যদি শক্তি হারাতে হারাতে একটা সময় কী হবে, শক্তি হারাতে হারাতে এক সময় এই ইলেকট্রনটা কেন্দ্রে এসে পতিত হবে। যদি সেটাই সঠিক হয় তাহলে এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলের কোনো অস্তিত্ব থাকে না। ফলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে বা মডেলটা আর থাকবে না। তো এটা ছিল তার একটা বড় ত্রুটি বা সীমাবদ্ধতা। তো এটাই ছিল 4টা এরপরে আমরা দ্বিতীয় টপিকে চলে আসি। দ্বিতীয় টপিকটা হচ্ছে বোরের পরমাণু মডেল। তো বোরের পরমাণু মডেল, এর আগে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ব্যাখ্যা ছিল এবং তার কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, এই ত্রুটি বিচ্যুতিগুলো সম্পূর্ণ সংশোধন করে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে তার একটি মডেল তিনি প্রকাশ করেন। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের 2 বছর পরেই তিনি এই মডেল প্রদান করেন। তার মডেলের প্রথম যে ব্যাখ্যাটা ছিল এরকম যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলো কোনো নিরবিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করবে না। এই যে এখানে যে ইলেকট্রনগুলো আছে যে কক্ষপথে, সেটা কিন্তু কোনো নিরবিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করবে না, কেবলমাত্র অনুমোদিত নির্দিষ্ট কক্ষপথে এরা কী করবে, ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। এখানে যদি ইলেকট্রনটা ঘুরে থাকে তাহলে এই কক্ষপথে সে নিরবিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করবে। তো মূলত এটাই ছিল। তো এই যেখানে যে কক্ষপথগুলো ইলেকট্রন ঘুরবে সেগুলোকে বলা হয় কক্ষপথ, সেগুলোকে বলা হয় অরবিট, সেগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর ইত্যাদি।
তো এখানে একটা মডেলের যদি এই প্রথম যে শক্তি স্তরটা, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর বলা হয়, এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। তো 1 নম্বর শক্তি স্তরে মূলত দেখো যে এই শক্তি স্তরগুলোকে আবার এন দ্বারা সূচিত করা, অর্থাৎ স্মল লেটারে এন দ্বারা সূচিত করা হয়। যদি এর মান 1 হয় তাহলে 1 নম্বর শক্তি স্তর, এই 1 নম্বর শক্তি স্তরকে আবার কে দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যদি 2 হয় সেক্ষেত্রে এল শক্তি স্তর, এন এর মান যদি 3 হয় তাহলে এম শক্তি স্তর, এবং এল এর মান যদি এম এর মান যদি 4 হয় তাহলে এন শক্তি স্তর। মূলত এই শক্তি স্তরগুলো প্রকাশ করা হয়। এরপরে এই শক্তি স্তরগুলো তার একটা কী হবে, এই প্রধান কক্ষপথের তাদের যে শক্তিগুলো সেগুলো কিন্তু নির্দিষ্ট শক্তি স্তর। এখানে কোনো শক্তির শোষণও ঘটবে না, কোনো শক্তির বিকিরণও ঘটবে না, শুধুমাত্র ইলেকট্রনগুলো তার নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণমান অবস্থায় থাকবে। এরপরে 2 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে যে বোর পরমাণু মডেল অনুসারে কোনো শক্তি স্তরের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ হচ্ছে mvr সমান nh/2π। কৌণিক ভরবেগ। এখন কৌণিক ভরবেগটা কি? তো আমরা যদি কৌণিক প্রথমে বেগ দেখি, তাহলে আমরা যদি বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, বেগ সমান s/t, বেগ সমান s/t। অর্থাৎ একটা বস্তু যদি একটা মনে করে যে এখানে এ, এখানে বি, কোনো একটা বস্তু এ থেকে বিতে পৌঁছালো এবং একটা নির্দিষ্ট সময়, তো একটা নির্দিষ্ট সময়ে এ থেকে বিতে অতিক্রম করতে যে সরণ ঘটে সেটাই মূলত হচ্ছে বেগ। তো এই বেগটাকে আমরা প্রকাশ করতে পারি ভি সমান s/t, অর্থাৎ সরণ বাই সময়। তো এখন এটা মূলত বেগ। আর ভরবেগ যদি বলি, ভরকে তো আমরা এম দ্বারা প্রকাশ করি, তাহলে এম ভি, তাহলে ভরবেগ। এখন কৌণিক ভরবেগটা কি? যদি কৌণিক ভরবেগটা আমরা দেখি, যে কৌণিক ভরবেগটা হচ্ছে যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার হয় তাহলে এখানে আমরা কি করব, ভরবেগ বের করব, এবং যদি বৃত্তাকার হয় সেক্ষেত্রে আমাদের কৌণিক ভরবেগ হবে। আর যদি সরল বরাবর কোনো বস্তুর বেগ আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের শুধু হবে কি, ভরবেগ। আর যদি আমরা বৃত্তাকার কক্ষপথের কোনো ভরবেগ নির্ণয় করতে চাই সেটা হবে কি, কৌণিক ভরবেগ আমরা বলবো। তো এখন এখানে মনে করো যে এখানে একটা বস্তু হচ্ছে এ, এখানে একটা বস্তু হচ্ছে বি। তো এ থেকে যখন বিতে যাবে নির্দিষ্ট সময়ে, অর্থাৎ যখন এ থেকে বিতে সরণ ঘটবে তখন কিন্তু আমরা এই সরণটাকে প্রকাশ করব থিটা দ্বারা, অর্থাৎ কি কোণ উৎপন্ন করবে সেই থিটা দ্বারা। তাহলে আমরা এখানে ভরবেগ আমরা বলতে পারি কি, এখানে বেগ আমরা বলতে পারি কি, ভি সমান θ/t। সরল পথে আমরা যখন কোনো বস্তুর বেগ নির্ণয় করছি তখন কিন্তু আমরা বলবো ভি সমান s/t। আর যদি কোনো বৃত্তাকার বস্তুর আমরা কি করব, বেগ নির্ণয় করব, তখন আমরা বলবো কি, ঠিক এটাকে সরণটাকে আমরা থিটা প্রকাশ করব, সেটা হবে কি, θ/t। তো সেক্ষেত্রে আমাদের যদি বৃত্তাকার কক্ষপথ হয় সেক্ষেত্রে আমরা এখানে ব্যাসার্ধটা আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের সূত্রটা টোটাল হবে কি, mvr সমান nh/2π। এখানে কিন্তু ব্যাসার্ধটা তখন লাগবে, যদি বৃত্তাকার হয় সেক্ষেত্রে ব্যাসার্ধটা কাজে লাগবে। তো এই জন্য আমাদের টোটাল সূত্রটা হচ্ছে কি, mvr সমান nh/2π। এখানে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, যার মান হচ্ছে 9.11 × 10⁻³ কেজি। এটা যদি আমরা গ্রামে নেই তাহলে কিন্তু কি হবে, -28 গ্রাম হবে, আর আমরা কেজিতে নিচ্ছি এই জন্য এখানে 31 হচ্ছে। আচ্ছা, এরপরে ভিটা হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথের ইলেকট্রনের বেগ, অর্থাৎ এখানে কি বেগে ঘুরবে, এই কক্ষপথে কি বেগে ঘুরবে সেটাই হচ্ছে মূলত ভি। আরটা হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে তার হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এখানে এই যে মাঝখানটা নিউক্লিয়াস থেকে যে কক্ষপথ এর যে ব্যাসার্ধটা মূলত এটা। এন হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যা, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, সেটাকে আমরা প্রকাশ করি এর দ্বারা। এবং এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা একটা ধ্রুব সংখ্যা যার মান হচ্ছে 6.626 × 10⁻34 মিটার কেজি পার সেকেন্ড। আচ্ছা,
এরপরে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো কি হবে, শুধু নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, তা অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে। যখন ইলেকট্রনগুলো এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় তখন কি হবে, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় তখন কি হবে, শক্তির শোষণ ঘটে। শক্তি শোষণ, এবং অর্থাৎ এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। এই নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনগুলো গমন করে তখন কিন্তু শক্তির শোষণ ঘটে, এবং উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে গমন করে তখন কি হবে, শক্তির বিকিরণ ঘটে। বিকিরণ ঘটে। ফলে এটা কিন্তু নিম্ন শক্তি স্তর, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তর মানে নিম্ন শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর তার থেকে উচ্চ শক্তি স্তর, অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে যখন ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে যায় তখন কিন্তু শক্তির শোষণ ঘটে, এবং উচ্চ শক্তি স্তরে থেকে যখন ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে যায় তখন কিন্তু শক্তির বিকিরণ ঘটে। মূলত যখন শক্তির বিকিরণ ঘটে, এই বিকিরিত শক্তি কিন্তু কি হবে, বিভিন্ন ধরনের বর্ণালী রেখার সৃষ্টি করে। আচ্ছা, শক্তি শোষণ এবং বিকিরণের ফলেই কিন্তু কি হবে, বর্ণালী রেখার সৃষ্টি হবে। তো যা হোক, তো আমরা এর পরে যেটা টপিক দেখব সেটা হচ্ছে এই বিকিরিত এবং শোষিত শক্তিকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করব, সেটা হচ্ছে HV সমান hc/λ। এখানে c হচ্ছে আলোর বেগ, অর্থাৎ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এবং v হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, এবং ল্যামডা হচ্ছে শোষিত বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। এটা মিটার এককে দেওয়া আছে। তো এটাই ছিল মূলত বোরের পরমাণু মডেলের ব্যাখ্যা। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।